সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেভ। সার্জারি কিংবা শল্য চিকিৎসা বিজ্ঞানের এমন একটি অধ্যায় যেখানে শুধুমাত্র ওষুধের মাধ্যমে নিরাময় সম্ভব হয় না, এমন রোগের জরুরি হস্তক্ষেপের প্রয়োজন হয়, ঠিক তখনই চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকে সার্জারি কিংবা শল্য চিকিৎসার। দর্শকে যে অপারেশন করা জরুরি, কোন ক্ষেত্রে আসলে আপনি অপারেশন করবেন, আদৌতে কোনো ভীতগ্রস্ততার কারণ রয়েছে কিনা। বর্তমানে প্রযুক্তির অত্যাধুনিকতায় খুব দ্রুত সময়ের মাঝে এবং ছোট্ট ছিদ্রের মাধ্যমে আমরা চাইলে অনেক বড় বড় অপারেশন খুব সহজেই করে ফেলতে পারি। আজ আলোচনা করব এই প্রত্যেকটি বিষয় নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার অশোক কুমার সরকার, যিনি সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্বাগতম ডক্টর অর্থি, ধন্যবাদ চ্যানেল 9কে আমাকে এখানে ডাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা সার্জারি কিংবা শল্য চিকিৎসা নিয়ে আলোচনা করব। শুরুতে একটু জানতে চাই যে শল্য চিকিৎসা বলতে আমরা কি বুঝি, এবং কখন একজন রোগী সার্জারি কিংবা শল্য চিকিৎসার জন্য চিকিৎসকের শরণাপন্ন হবেন। ধন্যবাদ। শল্য চিকিৎসা বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হলো যে কোনো শরীরের যে কোনো অঙ্গ কাটা বা ছেঁড়ার মাধ্যমে চিকিৎসা করা। এই জন্য এই শব্দটি শুনলেই সার্জনের কাছে যেতে হবে, এটা শুনলেই সবাই একটু ভীতিগ্রস্ত হয়ে যায়। কিন্তু কিছু কিছু সময় সার্জনের কাছে যেতেই হয়। সার্জনের কাছে রোগীরা তিনটাভাবে আসতে পারে। একটা হচ্ছে রেফার্ড পেশেন্ট, যে মেডিসিনের কোনো একজন ডাক্তার সার্জনের কাছে পাঠিয়েছে, তার একটা রোগ ধরা পড়েছে। ফর এক্সাম্পল, কোনো একজন রোগী পেটে ব্যথা নিয়ে একটা মেডিসিনের ডাক্তারের কাছে গিয়েছে, পরীক্ষা নিরীক্ষা করে তার পিত্তথলিতে পাথর ধরা পড়েছে, তখন সে ডাক্তার বলল যে তুমি সার্জারি ডাক্তারের পরামর্শ নিন। আর একটা হলো যে উপসর্গের অস্বাভাবিকতা, অথবা আমরা বলতে পারি উপসর্গের তীব্রতা, মানে যে কোনো উপসর্গ হতে পারে, সেটা পেটে ব্যথা অথবা হতে পারে কোনো চাকা, হতে পারে মলদ্বার দিয়ে রক্ত পড়তেছে ইত্যাদি। যে কোনো উপসর্গ যখন তীব্র মাত্রায় হয় অথবা অস্বাভাবিকভাবে আমাদের শরীরে দেখা দেয়, তখন রোগীরা কিন্তু সার্জারি ডাক্তারের কাছে আসতে না চাইলেও আসতে হয়, ওটা বাধ্য হতে হয় যে সার্জারি ডাক্তার একটা পরামর্শ নেই। একটু জানতে চাই যে আসলে কোন কোন রোগের ক্ষেত্রে সার্জারি করা প্রয়োজন। আপনারা তো নিয়মিত রোগী দেখছেন, কোন রোগীরা আপনাদের শরণাপন্ন হয়? এই বিষয়ে অ্যান্সার দেওয়ার আগে আমি একটা উক্তি বলতে চাই যে গুড সার্জন নোজ হোয়াট টু কাট, বেটার সার্জন নোজ ওয়েন টু কাট, অ্যান্ড বেস্ট সার্জন নোজ ওয়েন নট টু কাট। অর্থাৎ সবচেয়ে যে বেস্ট সার্জন হবে, সে না কেটে কিভাবে রোগীকে চিকিৎসা দেওয়া যায় সেটা যখন যে ডিসিশন নিতে পারবে, সেই সবচেয়ে ভালো সার্জন। আমার চেষ্টা এটাই থাকবে, কাটাকাটি না করে তার সঠিক ডায়াগনোসিস করে আমরা যাতে রোগীর চিকিৎসা দিতে পারি। সাধারণত পেটে ব্যথার যে কারণগুলো, ফর এক্সাম্পল পিত্তথলিতে পাথর, অ্যাপেন্ডিসাইটিস, অনেকে কোষ্ঠকাঠিন্য, তারপরে রক্তশূন্যতা, হার্নিয়ার সমস্যা, এটা একটা অনেক বড় সমস্যা, যেটা নিয়ে কিন্তু রোগীরা আমাদের কাছে আসে। কুচকিতে ফোলা বা নাভির এখানে ফোলা, এগুলো হলো রোগীরা নিজেরাই সে বলে। আবার অনেক সময় রোগীরা তো আজকাল আধুনিক যুগ, সবাই ইউটিউবের চ্যাট জিপিটির যুগ, সবাই ওখান থেকে দেখে দেখে বুঝে আমার এই অসুখ হয়েছে, তাহলে আমি একটা সার্জারি ডাক্তারের কাছে যাই। সেখানে কিছু গুরুতর রোগ যেমন পাকস্থলীর ক্যান্সার, কোলন ক্যান্সার, রেকটাল ক্যান্সার, এগুলো নিয়েও কিন্তু রোগীরা আমাদের কাছে আসে। আবার কোনো কিছুতেই কোনো ধরা পড়তেছে না কি হয়েছে, যখন কোনো অনেক ইনভেস্টিগেশন করা হলো যে রক্তশূন্যতা কেন, কোনো কিছুতেই কোনোভাবে কোনো ক্লান পাওয়া যাচ্ছে না, তখন তারা আমাদের কাছে আসে। এই যে এত রোগের কথা বলছেন, আমি একটু স্পেসিফিক রোগের মধ্যে চলে আসতে চাই। আমাদের দেশের প্রেক্ষাপটে খুব কমন একটি জটিলতা অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিক্স ইনফ্লামেশন হচ্ছে, এবং এটা নিয়ে রোগীরা তীব্র ব্যথা নিয়ে আপনাদের শরণাপন্ন হচ্ছে। মানে কী পরিমাণ রোগী পেয়ে থাকেন আপনারা সাধারণত, এবং কী করে একজন ব্যক্তি বুঝবেন উপসর্গগুলো কেমন প্রকাশ পেতে পারে অ্যাপেন্ডিসাইটিসের? সাধারণত অ্যাপেন্ডিসাইটিসের রোগীরা আমরা ইমার্জেন্সিভাবে হসপিটালে ভর্তি হয়ে যায়, কিন্তু মানুষ এটা বুঝতে পারে না। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথাটা সাধারণত হয় টিনেজ অর্থাৎ 13 বছরের থেকে শুরু করে এই 20-21 বছর পর্যন্ত। এই বছরে এই যে এজ গ্রুপটা এদের বেশি হয়, এবং সাধারণত নাভির চারিপাশে ব্যথা হয় অথবা পেটের যে কোনো জায়গায় ব্যথা শুরু হতে পারে। একটা স্টেজে গিয়ে ব্যথাটা ঠিক তল পেটের ডান দিকে এসে সেটেল হয়ে যায়, এবং সাথে বমি থাকে, একটু জ্বর ভাব থাকে। সারাদিন ব্যথা হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা ইগনোর করি। আমাদের অনেক সময় পেটে ব্যথা আমরা ইগনোর করি, কিন্তু যে কোনো ব্যথা যখন সেটেল হয়ে যায় ডান দিকে এসে, তখন আমাদের এটা অ্যালার্মিং সাইন, আমাদের দ্রুত গতিতে হাসপাতালে যেতে হবে, এবং এটাই প্রাইমারি লক্ষণ। আরও অনেক উপসর্গ আছে, সেগুলো হতে পারে অ্যাপেন্ডিসাইটিস হলে অনেক সময় পেশাবের ইনফেকশনের মতো মনে হয়, অ্যাপেন্ডিসাইটিস হলে আবার ডায়রিয়া হতে পারে,
সেগুলো কনফিউশন হয়। কিন্তু মেইন কথা হলো যে কোনো জায়গার ব্যথা যখন তলপেটের ডান দিকে সেটেল হবে, এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। মানে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হঠাৎ করে কি কারণে শুরু হয়? নির্দিষ্ট কোনো কারণ রয়েছে কি? অ্যাপেন্ডিসাইটিস সাধারণত দুটো কারণে হয়। একটা আমরা দুটো ভ্যারাইটির হয় বলতে পারি। একটা হচ্ছে যে অবস্ট্রাকটিভ ভ্যারাইটি আর ক্যাটারাল ভ্যারাইটি। এটাকে যদি আমি বাংলা ভাষায় বলি যে অ্যাপেন্ডিসাইটিস যে একটা অঙ্গ, এই অ্যাপেন্ডিক্স একটা অঙ্গ, এটা হলো একটা কেঁচোর মতো একটা অঙ্গ, বৃহদন্ত্রের শুরুতে থাকে, সিকামের সাথে লাগানো থাকে। এটার যে লুমেন অর্থাৎ ভিতরের জায়গাটা যখন কোনো কিছুতে ব্লক হয়ে যায়, তখন ওখানে পদার্থগুলো, ময়লা জিনিসগুলো ওর লুমেনের ভিতরে আটকে যায়, তখন প্রদাহ ছড়ি করে, ইনফ্লামেশন করে। এটাতে তীব্র ব্যথা হয় এবং এটার রুগীগুলোই হাসপাতালে তাড়াতাড়ি যায় এবং এখানে বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ক্যাটারাল মানে হলো অ্যাপেন্ডিসাইটিস থেকে বেশি বেশি সিক্রেশন হয়, আশেপাশে ইনফ্লামেশন হয়। এটা মাইল্ড ভ্যারাইটি হয়। অনেক সময় ব্যথাটা উঠে আস্তে আস্তে ওষুধপত্র খেলে ব্যথা ভালোও হয়ে যায়। এই দুই ভ্যারাইটির অ্যাপেন্ডিসাইটিস নিয়ে কিন্তু রোগীরা আমাদের কাছে আসে। মানে যখন আপনাদের শরণাপন্ন হয়, আসলে সিচুয়েশন কেমন থাকে? তাৎক্ষণিকভাবে কি হাসপাতালে ভর্তি করানোটা জরুরি, নাকি কিছু কিছু রোগীকে ওষুধের মাধ্যমে নিরাময় করা সম্ভব? একজন ক্লিনিশিয়ান পেটে হাত দিলে বুঝতে পারে যে এটা অ্যাপেন্ডিসাইটিস। এই জন্য আমরা বলি যখন আমাদের হাতে দিলে, হাত দিয়ে যখন আমরা বুঝতে পারছি এটা অ্যাপেন্ডিসাইটিস, অবশ্যই হসপিটালাইজ করতে হবে। মানে হসপিটালে ভর্তি হওয়ার পরে করণীয় বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানবো। কি ম্যানেজমেন্ট এবং কখন আপনারা অপারেশন করেন, কোন ক্ষেত্রে ওষুধের মাধ্যমে রিকভারি হয়ে যায়, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট। আলোচনার এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ এবং আমার সাথে আছেন ডাক্তার অশোক কুমার সরকার। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি বলছিলাম যে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে একজন রোগীর, তিনি হাসপাতালে ভর্তি হলো, আপনাদের শরণাপন্ন হলো। আপনি বলছিলেন বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে অ্যাপেন্ডিসাইটিসের ধরনগুলো। মানে আসলে কখন অপারেশন করার পরামর্শ দেন এবং কোন ক্ষেত্রে ওষুধের মাধ্যমে নিরাময় করা সম্ভব, নাকি অপারেশনই একমাত্র ভরসা? না, অ্যাপেন্ডিসাইটিস হলে যে সব ক্ষেত্রে অপারেশন করতে হবে এমনটি নয়। অ্যাপেন্ডিসাইটিসের তীব্রতা অথবা সিভিরিটি বোঝার জন্য এক স্কোরিং সিস্টেম আছে। সেটা আমরা হসপিটালে বিভিন্ন ধরনের স্কোরিং সিস্টেম আছে, সেগুলো আমরা করি। কারণ অ্যাপেন্ডিসাইটিস রোগীদের আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করাই। সেই পরীক্ষা এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ আমি রোগীকে পেটে হাত দিয়ে যা পেলাম সেগুলোর বিভিন্ন স্কোরিং মার্ক আছে। এগুলো দেখে আমরা যদি দেখি এটা মাইল্ড ভ্যারাইটির অ্যাপেন্ডিসাইটিস, বাট আমাদের অবশ্যই ভর্তি রাখতে হবে রোগীকে আমাদের অবজারভেশনের জন্য। যদি মাইল্ড ভ্যারাইটির অ্যাপেন্ডিসাইটিস হয়, আমরা তাকে না খাইয়ে রাখি, ওষুধ দিই, অ্যান্টিবায়োটিক দিই, স্যালাইন দিই, আস্তে আস্তে রোগী ভালো হয়ে যায় এবং রোগীকে ছুটি দিতে পারি। কিন্তু কিছু কিছু অ্যাপেন্ডিসাইটিস আছে যেটা সিভিয়ার ভ্যারাইটি, সেখানে অতি দ্রুত অপারেশন করার প্রয়োজন এবং এখানে সেকেন্ড আর কোনো অপশন নেই। আর 3 নম্বর যে ক্যাটাগরি, সেটা হলো পেশেন্ট কমপ্লিকেশন নিয়েই ভর্তি হয়েছে। ওই যে বললাম প্রথমে ইগনোর করে, ফার্মেসিতে যায়, ওষুধ খায়, বিভিন্ন অন্য হসপিটালে যায়, ডায়াগনোসিসটা লেট হয়। এই ক্ষেত্রে হয় কি অনেক সময় অ্যাপেন্ডিক্সটা ফেটে যায়। আচ্ছা, অ্যাপেন্ডিক্স ফেটে গেলে অ্যাপেন্ডিক্সের মধ্যে কী থাকে? মল থাকে এবং এই বর্জ্য পদার্থটা পেটের ভিতরে ছড়িয়ে যায় এবং তখন দ্রুত অপারেশন খুবই জরুরি ওই টক্সিক ম্যাটেরিয়ালগুলো ওয়াশ আউট করার জন্য। আর সর্বশেষ আরেকটা কারণে আরেকটা ফর্মে অ্যাপেন্ডিসাইটিস হয়, সেটা হলো লাম্প হয়ে যায়, অর্থাৎ চাকা হয়ে যায়। মানে অ্যাপেন্ডিসাইটিস ওখানে নাড়ি ভুঁড়ি এবং চর্বি একসাথে হয়ে একটা চাকা হয়ে যায়। তখন কিন্তু আমরা অপারেশন একদমই করি না এবং তখন অপারেশন করা কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড। আচ্ছা। আমরা রোগীকে ওই সময় আমরা চিকিৎসা দিয়ে 3-4 দিন ভর্তি রেখে যদি দেখি আস্তে আস্তে চাকা ছোট হয়ে আসতেছে, তখন তাদেরকে আমরা অনেক সময় ইন্টারভেল অ্যাপেন্ডিসেক্টমি, অর্থাৎ 6 সপ্তাহ পরে অ্যাপেন্ডিসেক্টমি করার অ্যাডভাইস দিয়ে বাসায় পাঠাই দিই। একটু জানতে চাই যে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা কি অপারেশনের প্রতি ভীতগ্রস্ততা খানিকটা কমাতে পারছি কিনা? অবশ্যই পারছি, বিকজ এখনকার যুগে আমরা কাটাছেঁড়া বলতে গেলে একদমই করা হচ্ছে না। এখন আমরা কি হোল সার্জারি চলে আসছে, অর্থাৎ ল্যাপারোস্কোপিক সার্জারি। এটার মাধ্যমেই এখন বেশিরভাগ 98% ক্ষেত্রে আমরা অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন ল্যাপারোস্কোপিক সাহায্যে করে থাকি এবং সেখানে রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যান। ব্যথা বলতে গেলে একদমই থাকে না এবং ওই যে ইনফেকশন হওয়ার ভয়, দাগ হয়ে যাওয়ার ভয় এবং অনেক দিন হাসপাতালে পড়ে থাকতে হবে, আত্মীয়স্বজন থাকতে হবে, হসপিটালে স্টে থাকলে কস্ট বেড়ে যাবে, এই ব্যাপারগুলো এখন থাকছে না। রোগী পরের দিনই বাসায় চলে যেতে পারছে যদি আমরা অপারেশনটা খুব দ্রুত করতে পারি। কিন্তু যদি গড ফরবিড এরকম কোনো কিছু হয়ে যায়, কোনো একটা কমপ্লিকেশন হয়ে যায়, পেটের ভিতরে বর্জ্য অনেক বেশি ছড়িয়ে যায়,
ইন দ্যাট কেস আসলে রিস্ক বেনিফিট ইস্যু চিন্তা করতে হবে। আমি একটা জিনিস রিস্ক নিব, এই রিস্কটা নিতে গিয়ে যদি আমার বেনিফিট বেশি হয় তাহলে অবশ্যই সেই রিস্ক কিছুটা হলেও নিতে হবে, এবং সেভাবে আমরা রোগীকে অবশ্যই কাউন্সেলিং করব। যখন অপারেশন হয়ে যায়, অপারেশন হওয়ার পরে সাধারণ রোগীদের সবচেয়ে বেশি প্রশ্নটি থাকে যে আসলে সফলতার হার কীরকম, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে গিয়ে অন্য কোনো ক্ষতি হবে কিনা বা পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা, বা দ্রুত সময়ের মাঝে অন্যান্য কর্মস্থলে আমরা যোগদান করতে পারবো কিনা, আপনার পরামর্শ কী থাকবে? একটা অপারেশন যখন আমরা করছি কোনো পেশেন্টের, সেখানে তো তার একটা মনের মধ্যে ভয় থাকতেই পারে যে এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা বা এটাতে আমার কী অসুবিধা হতে পারে। এক্সপার্ট হ্যান্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এক্সপার্ট হ্যান্ডে যে কোনো অপারেশন করলে, এক্সপার্ট হসপিটাল সেট আপে যে কোনো এই ধরনের অপারেশন করলে আমার মনে হয় না তেমন কোনো সমস্যা হওয়ার কথা। কারণ পার্শ্ব প্রতিক্রিয়া বা কমপ্লিকেশন সেটা হতেই পারে, বাট সেটার সম্ভাবনা খুবই 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 কম, এবং রুগী ওই ব্যাপারে আমাকে রুগীকে আশ্বস্ত করতে হবে, এবং রুগীরা সাধারণত আশ্বস্ত হয়েও যায়। এবং তার এটা যদি আসলেই অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস হয় এবং রোগটা যদি আসলেই অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে, তাহলে সে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, এবং আমার মনে হয় না তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তবে হ্যাঁ, একটা লং স্ট্যান্ডিং পেইন অনেক সময় রোগীরা কমপ্লেন করে, অনেক দিন ধরে পেটের ভিতরে একটা ব্যথা থাকে, এবং এই কমপ্লেনগুলো হয় বা এই প্রতিক্রিয়াগুলো হয় শুধুমাত্র যদি আমরা কমপ্লিকেটেড অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করি। অর্থাৎ অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনটা যদি ডিলে হয়, আচ্ছা, ওই যে বললাম পুজ হয়ে গেছে, ফেটে গেছে, এই ধরনের রোগীদের যখন আমরা অপারেশনগুলো করি তখন দীর্ঘমেয়াদী অনেক দিন পরে কিছু কিছু সমস্যা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, পেটের নাড়ি চলাচল অবস্ট্রাকশন হতে পারে। তো এগুলো হলে আমরা তখন সেটাকেও চিকিৎসা করব, সেটার রিকভারি ব্যবস্থা রয়েছে, কিন্তু ব্যবস্থা অবশ্যই রয়েছে। আস্থা রাখতে হবে চিকিৎসকের প্রতি, ডিলে না করে, যাতে করে অ্যাপেন্ডিক্সটা কোনোভাবে ব্রাস্ট না হয়ে যায়। হ্যাঁ, বাস না হয়ে যায়। সবচেয়ে বেশি এই কমপ্লিকেশনগুলো হয়তো পেয়ে থাকেন, মানে সচেতনতার অভাব কিংবা দীর্ঘদিন ক্যারি করছে। আরও বিষয়ে বিস্তারিত জানবো, অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে তো জানলাম খানিকটা, সবচাইতে যে কমন জটিলতা অ্যাপেন্ডিসাইটিসের পাশাপাশি মলদ্বারে নানা রোগ ব্যাধি, যেটিকে আমরা ধরেই নেই পাইলস হয়েছে। মলদ্বারের জটিলতা মানেই কি সেটি পাইলস, এই বিষয়টি সম্পর্কে জানবো, তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার। দর্শক, আপনারা দেখছেন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট। আলোচনার এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ, এবং আমার সাথে আছেন ডাক্তার অশোক কুমার সরকার। বিরতির পর আবারও স্বাগত ওদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি বলছিলাম, মলদ্বারের রোগ ব্যাধি এত ব্যক্তি আক্রান্ত হচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে মিসগাইডেড হয় রোগীরা, অপচিকিৎসকের শরণাপন্ন হয়। মলদ্বারে কিছু হলে ধরেই নে তার পাইলস হয়েছে। সেগুলোকে আপনি কীভাবে দেখছেন, এবং আপনার বাস্তব প্রেক্ষাপটে আপনি যে চিত্রগুলো দেখে থাকেন সেগুলো সম্পর্কে একটু জানতে চাই যে কীরকম। আসলে এটাই সত্যি কথা, মলদ্বারের যে কোনো সমস্যা হলে রুগী প্রথম এসেই চেম্বারে বলে আমার পাইলস হয়েছে, এটা বাস্তব কথা। এবং আমি যদি প্রত্যেক দিন যে রুগী দেখি তার যদি আমি পার্সেন্টেজ হিসাব করি, তার 70% রুগী এসে বলে আমার পাইলস হয়েছে। তো আসলে মলদ্বারের সব সমস্যায় কিন্তু পাইলস নয়। পাইলস হলো অ্যানাল কুশন যখন সিমটোমেটিক হয়ে যায়। আমি একটু বাংলায় বলি, আমাদের প্রত্যেকেরই কুশন আছে, যেমন আমি সোফা সেটে বসেছি, পিছনেকে রেস্ট দেওয়ার জন্য কুশন আছে। তো মলদ্বারের ভিতরে সৃষ্টিকর্তা আমাদের কুশন বানিয়ে দিয়েছেন। ওই কুশনগুলো মলদ্বারের প্রোটেক্টিভ মেকানিজম কাজ করে। ওই কুশনগুলো অর্থাৎ রক্তের ক্যানেলগুলো যখন আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়, সেটাই কিন্তু পাইলস হয়ে যায়। তখন কষা পায়খানা যখন ওদিক দিয়ে বের হয় তখন সেগুলো ফেটে যায় এবং রক্তপাত হয়। এটাই হলো পাইলস। এটা ছাড়া মনে করেন মলদ্বারে পাশ দিয়ে ফোড়া হলো, সেখান দিয়ে পুজ বেরোচ্ছে বা সেদিক দিয়ে পানি পড়ছে, অথবা মলদ্বারে প্রচণ্ড ব্যথা, মলদ্বার দিয়ে ছোটো একটা মাংসের টুকরা বেরিয়ে আসছে, এই নানাবিধ সমস্যা সব কিছুকে একত্রে মানুষ পাইলস বলে, বাট সব কিন্তু পাইলস নয়। মলদ্বারে বিভিন্ন রকমের রোগ আছে। তো আমাদের কাছে রোগী যখন বলে আমার পাইলস হয়েছে, তখন আমি ওনাদেরকে ডিটেলস জিজ্ঞাসা করি যে আপনার সমস্যাটা একটু বিস্তারিত বলেন, এবং ফিজিক্যাল এক্সামিনেশন ভেরি ইম্পর্টেন্ট। ওখানে রোগীকে পায়খানা রাস্তাটা সুন্দর করে লাইট দিয়ে দেখতে হবে, চোখ দিয়েও দেখতে হবে, আঙ্গুল দিয়ে দেখতে হবে, প্রক্টোস্কোপি একটা যন্ত্র আছে সেটাও করতে হবে, তারপর একটা সিদ্ধান্ত আসতে হবে তার কী হয়েছে। মানে যখন আপনারা দেখার পরে আসলে কমনলি কোন ডিজিজগুলো পেয়ে থাকেন, তো পাইলস বুঝলাম, আর কি কি জটিলতা? পাইলস থাকে, ফিস্টুলা থাকে, অ্যানাল ফিশার থাকে। বেশি কমন এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি কমন হলো অ্যানাল ফিশার। অ্যানাল ফিশার আসলে কোনটিকে বলবো, উপসর্গ কেমন প্রকাশ পায়? অ্যানাল ফিশার অর্থাৎ হলো আমাদের পায়খানা রাস্তা দিয়ে রক্ত পড়া দুই রকম, একটা হলো ব্যথা মুক্ত, একটা হলো ব্যথা যুক্ত। যখন রক্ত পড়ার সাথে ব্যথা অ্যাড হয়ে যায়, যখন বলে
ডাক্তার সাহেব অনেক ব্যথা, তখন বুঝতে হবে এটা অ্যানাল ফিশার। আর পেইনলেস ব্লিডিং অর্থাৎ ব্যথা মুক্ত যে রক্তটা পড়তেছে এটা সাধারণত হিমোরয়েড অথবা পাইলস। 50-এর ঊর্ধ্বে যে ব্যক্তিরা আমাদের কাছে আসেন 60-65 বছরের, তারা যখন এরকম কমপ্লেন করেন, আমরা কিন্তু একটা খারাপ রোগও মাথায় সন্দেহ করি। আচ্ছা, এবং এটার জন্য কিন্তু আমরা রেকটাল ক্যান্সার কিনা এটা কিন্তু আমাদের এক্সক্লুড করতে হবে। কিভাবে সেটা এক্সক্লুড করেন? রেকটাল ক্যান্সার হলে আরও কিছু উপসর্গ থাকে। আমাদের এক্সক্লুড করার প্রথম কথা হলো রোগীর ইতিহাস। রোগী আমাদের সব কিছু বলে দেয়। আমরা ওনাকে 2-3টা জিনিস জিজ্ঞাসা করি, আপনার পায়খানা রাস্তার হ্যাবিট পরিবর্তন হয়েছে কিনা। যেমন পায়খানা করার সময় চাই বলতে, আগে আমি 2বার পায়খানায় যেতাম, এখন 5বার যাওয়া লাগে, এটা একটা পরিবর্তন। আগে আমার পায়খানা শক্ত হতো, এখন খালি নরম হয়, এটা একটা পরিবর্তন। পায়খানার সাথে মিউকাস বের হয়, ভিজা ভিজা বের হয়, এটা একটা পরিবর্তন। তো এই ধরনের পরিবর্তন, ওই যে আমি প্রথমেই বলেছিলাম যে উপসর্গের অস্বাভাবিকতা, এই পরিবর্তনটা যখন সে লক্ষ্য করে তখন আমাদের সন্দেহ হয়। প্লাস আমরা ফিজিক্যাল এক্সামিনেশন তো করছি, ফিজিক্যাল এক্সামিনেশন করে আঙ্গুল দিলেই পায়খানা রাস্তায় কিন্তু আমরা টিউমার ধরতে পারি, হাত দিয়ে বুঝতে পারি। এবং তারপর একটা পরীক্ষা আছে কোলোনোস্কোপি, অর্থাৎ পায়খানা রাস্তা দিয়ে ক্যামেরা ঢুকিয়ে নল ঢুকিয়ে দেখা হয় এবং ওখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করা হয়, এবং সেখানে যদি সেটা শনাক্ত হয় তার পরবর্তীতে আমরা আগাই চিকিৎসা। মানে এই যে যে যা জটিলতাগুলোর কথা শুনলাম, আমি একটু স্পেসিফিক থাকতে চাই। অ্যানাল ফিশার আপনি বলছিলেন খুব বেশি পেয়ে থাকেন, মলদ্বার ফেটে গিয়ে খুব কষ্ট ভোগ করছে, এবং সেটা পালসের চাইতেও কিন্তু যন্ত্রণাদায়ক। অবশ্যই। কারণ মলদ্বার ফেটে যাওয়া, ওইখান থেকে মলত্যাগ করার সময় প্রত্যেক সেকেন্ডে তার সীমাহীন যন্ত্রণা, জ্বালা পোড়া, এবং রক্ত বেরিয়ে আসছে, কাঁচা রক্ত। মানে এই জটিলতাগুলোর জন্য আসলে কি অপারেশনে একমাত্র ভরসা, নাকি ওষুধের কোনো ভূমিকা রয়েছে? এইখানে আমি বলবো অ্যানাল ফিশারের একমাত্র ভরসা হলো ঔষধ, কনজারভেটিভ ট্রিটমেন্ট। অ্যানাল ফিশারের অপারেশন একদম লাস্টে, পারতে না। কারণ অ্যানাল ফিশার রোগটা তৈরি হয়েছে আমাদের পায়ে মলদারটা যখন মলটা যখন শক্ত হচ্ছে, তো তাকে যদি আমরা ডায়েটারি মডিফিকেশন করি, তার লাইফস্টাইলটা চেঞ্জ করি, তখন কিন্তু আস্তে 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 এটা ভালোর দিকে চলে যায়। এবং খুব সুন্দর সুন্দর কোষ্ঠকাঠিন্যকে নিরাময় করার ওষুধ বেরিয়েছে এখন, সেগুলো যদি আমরা তাকে দেই, তাকে যদি ফাইবার রিচ ডায়েট খেতে বলি, তাকে এক্সারসাইজ করতে বলি, এবং তাকে হিপ বাথ অর্থাৎ গরম পানির মধ্যে বসে হিপ বাথ নেওয়া, এরকম কিছু অ্যাডভাইস আছে, এগুলো দেই, এবং অ্যানাল ফিশার সম্পূর্ণ ভালো হয়ে যায়। আচ্ছা, আমরা বেশিরভাগ নারীদের ক্ষেত্রে দেখি রোগগুলোকে নিজের মধ্যে ক্যারি করে রাখছে, মলদ্বারের জটিলতা প্রকাশ্যে আনছে না, এবং দিনের পর দিন ক্যারি করার পরে মানে সীমাহীন যন্ত্রণা ভোগ করে একটি বড় জটিলতা নিয়ে মলদ্বার সরু হয়ে গিয়েছে, কুঁচকে গিয়েছে, অ্যানাল ট্যাগ হয়ে গিয়েছে, এই ধরনের জটিলতা নিয়ে আপনাদের শরণাপন্ন হচ্ছে। তখন আর অপারেশন করা ছাড়া অল্টারনেটিভ কোনো উপায় থাকে না, এবং এই জায়গাগুলোতে হয়তো সার্জারির ভূমিকা, সেখানে আপনারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং প্রত্যেকটা মানুষকে সুস্থ করার দায়িত্ব নিচ্ছেন। আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। মানুষের যে সীমাহীন রোগগুলোকে সারিয়ে তোলার দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিয়েছেন। আমরা একদম আলোচনার শেষ প্রান্তে, এক লাইনে দর্শকদের উদ্দেশ্যে কোনো পরামর্শ থাকবে কিনা? দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই, সার্জন মানেই যে খুব ভয়ঙ্কর কোনো কিছু তা না। সার্জারি ডাক্তার কাছে আসলে মাথায় এটা রাখার প্রয়োজন নেই যে তারা রোগটাকে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করবে। আমি আগেই বলেছি, বেস্ট সার্জন ইজ হু নোজ দ্যাট হোয়েন নট টু অপারেট, অর্থাৎ কখন অপারেশন করা লাগবে না। আমরা এখন চিকিৎসাকে ওই পর্যায়ে নিয়ে গেছি যে অপারেশন ছাড়াও অনেক চিকিৎসা হয়, বা যদি অপারেশন লাগেও মিনিমালি ইনভেসিভ করে কিছু করা যাবে। সুস্থ থাকুন, রোগমুক্ত থাকার চেষ্টা করুন, এক্সারসাইজ করুন, এবং সুস্থ খাবার খান, এবং সুস্থ লাইফস্টাইল মেনটেন করুন। নিঃসন্দেহে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যে কোনো ধরনের জটিলতার ক্ষেত্রে যেখানে আপনার ওষুধ কোনোভাবে কার্যকর নয়, সার্জারি একমাত্র মুখ্য ভূমিকা রাখতে পারে। সময়ক্ষেপণ নয়, অবহেলা কিংবা একটুখানি ভীতগ্রস্ত থেকে দূরে থেকে অবশ্যই আস্থা রাখুন চিকিৎসকের প্রতি, এবং দক্ষ হাতে অবশ্যই সার্জারির চিকিৎসা কিংবা সার্জারির উপর ভরসা রাখাটা খুব বেশি জরুরি, এবং সেক্ষেত্রে অপচিকিৎসকের শরণাপন্ন না হয়ে একজন দক্ষ চিকিৎসকের কাছে যাচ্ছেন কিনা এই বিষয়টিও মাথায় রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং চ্যানেল 9-এর সাথেই থাকুন।